আসসালামু আলাইকুম। গল্প কথা পাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজা। দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় পর্ব। কাক ঢাকা ভোর, ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পড়েছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকল। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখল বাসন্তীর মুখটা ফ্যাকাশে, ঠান্ডায় এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করল, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, বয়স হয়েছে তো। যান, ঘরে যান। ভাত বসিয়েছি, আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে, এরপর নিজের গায়ের শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণ বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন। আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিলে ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেটও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরের ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফরিনার চারপাশে উড়ো কুয়াশা। কুয়াশার দেয়াল ভেদ করে যেন তিনি শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করল। এরপর ফরিনার ঠান্ডা দুই হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। এত রাগ তোমার? না মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। ৮ মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাইলে কেড়ে যাও না আমার কাছে। আমার স্যারাই কেন মুখ ফিরায় নিছে আমার থেকে? উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা বিশ্বাস করুন, আপনার প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এই জন্যই যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়দিন থেকে আসেন। গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো সিডি আসে নাই। সে কি? আমি তো এই ৪ বছরে ৬টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েছিও। আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি, তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা।
তোমরা বাড়িতে যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি নাই। আমার জন্য আমার নাতনিটা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না, কান্না থামান। যতই বলো মা, কান্না থামাবে না। 4 বছর ধরে এভাবে কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন, এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না, থাক, ঘুমাক। পদ্মজার শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির যত যাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী, প্রেমা, প্রান্ত বাড়িতেই রয়ে গেছে। পূর্ণা সাথে যায়। হাওলাদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজয়ের সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শাঁ শাঁ শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। সেই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটা নিছকই পদ্মজার ভাবনা? চারদিকে চোখ বুলাতে বুলাতে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বে তো এখানে এই জায়গাটায় তার আদরের 3 মাসের কন্যা পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল। বুকে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল, না। থামলো, নিঃশ্বাস নিল, এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমি সামনে তাকালো। পূর্ণা মাথার উপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোক ঘরের পিছনের মধ্যিখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোক ঘরেই থেকেছে। তাদের জন্যই এই টিউবওয়েলের বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপার তৈরি হয়েছে। পূর্ণা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপারে এক সুদর্শন যুবক পিঁড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি। রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হা করে সেই যুবককে পরখ করে। সুঠম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম, চওড়া পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুক বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল। জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়। উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল। ওড়না ঠিক করে চুল ছেড়ে নিল। এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি। চোখের দৃষ্টি দেখলে যে কারোর মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটির চোখ দিয়ে পিষে ফেলেছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল,
বল মাছ বল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক 1 হাত দূরে থপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড দুয়েক ভেবে মনস্থির করলো, হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে উঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ডেকে আসে রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখল, এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সিঁড়ি এমনে আইলো কেন? ও সিঁড়ি কোন হানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি, ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা, বলল আমির। রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচন্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে। আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমারে মনে পড়ছে? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমিই করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসলো, এরপর বলল, 16-17 বছর পর দেখা হইছে তো। তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি। গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমি নারিকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেল, এগিয়ে গিয়ে ব্যাগটা নিল, এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলে একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণা মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল। পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃতপ্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনে হয়ই না এ বাড়িতে কেউ আছে। নির্জীব, স্তব্ধ। রান্নাঘর থেকে বেশি কিছুক্ষণ পর পর টুংটাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, আলো আম্মা, এদিকে আয়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে বলল,
কিচ্ছু হবে না, থাকো। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর। রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে। দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ার 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিলেন রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরো বেশি করে পড়তে হচ্ছিল। খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতেও চেয়েছিলেন। তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন। মদন মগার বাবা মা নেই। 2 ভাই এই বাড়িতেই ছোট থেকে আছে। এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কামলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলো আধো আধো স্বরে বলল, নান্না, নান্না। পদজা আদুরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদজার কোল থেকে নামতে চাইল। পদজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আম্মার জন্য পাগল এই সিরি, সারা বেলা আম্মার লগে ল্যাপটায় থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করলো, কেলা কইছে? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার উপর ঝাড়া ঠিক না আপা। আমার কষ্টটা বুঝবা না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে, তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয়। জানো পদ্মজা, আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি। তখন আলো কানলে আমি ওরে 1-2টা থাপ্পড় মারি। পরে আফসোস হয়, কেন মারলাম সেরিটারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারোর হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিন্তু অতীত ভুলা যায় না। কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও। আলোর প্রতি যত্নশীল হও। মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো। গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা। পদ্মজা হাসল। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো। তার পিছু পিছু মৃদল। মৃদলকে দেখে রানী হাসল। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে, এইটা হইছে পদ্মজা, তোর ভাবি। মৃদল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসল। এরপর পদ্মজাকে বলল, আপনি এর কথা অনেক শুনছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলেই দেখা হতো, কেউ চায়নি, তাই দেখাও হয়নি। কোথায় থাকেন? জানতে চাইল পদ্মজা। জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে।
তাদের জেলা শহর এলাকার নাম রামপুরা। সবাই চিনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারলো মৃদুল পদ্মজার চেয়ে 2 বছরের বড়। মেট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়া বংশের ছেলে, কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে, আর ভীষণ রসিক মানুষের বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমির রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করে। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজার নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার উপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। হাড্ডি ভেসে আছে। লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। এক পাশে লতিফা দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছে। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজাহানকে ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু, শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করল, খুব কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়েই রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার করে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কান্দে। নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর নাম স্মরণ করুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো ওনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু উ আ শব্দ করেন। আমিরের 2 চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল। পদ্মজা ঘরের ভেতর উকি দেয়। দেখলো কেউ নেই, পালঙ্ক নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উকি দিল। খালি ঘর। সে অবাক স্বরে বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি, শহরেই ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ যায়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত। 6 মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে। এই সময় পদ্মজার একজন মানুষ দরকার, কাছের মানুষদের দরকার। তাই আমিরও নিষেধ করেনি। তার মধ্যে আবার মারা গেল মোর্শেদ। পদ্মজা আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজর বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি। এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকায় বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রিদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। 2 তলায় শুধু পদ্মজা, তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল। ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে। রুম্পার জ্ঞান ফেরায়। জানতে পারে 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনা চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পারিজা আছে। পদ্মজার বুক থক করে ওঠে। ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফরিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে।
তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টিয়ে পড়ে, তবুও ছুটে যায়। ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাদরের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যার রক্তাক্ত দেহ, ফুটফুটে কন্যা। ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে, সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মার একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোন পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে? তার কি হৃদয় নেই? পদ্মজার মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানে লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখে পারিসা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করে। পুলিশ কোনো কিনারেই খুঁজে পায়নি। এরপরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। পদজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই করতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এরপর বুকে ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন ফিরবে অলন্দপুর। সে নিষ্ঠুর খুনিকে শাস্তি দিবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যার বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পারিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে, শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়ে পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়াতে থাকলো। আমির জল মুছে দিল, এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে, অনেকগুলো ঘর হয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত, আজান পড়বে। আজ রাত থেকেই সে নিশাচর হবে। এক মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো, কি ভাবো? পদ্মজা আমির দিকে একবার তাকালো, এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। কিছু তো ভাবছিলে? এতদিনের জন্য আসছি গ্রামে। চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফি কতটা সম্মান করে আমাকে দেখুনি। আর তোমার যোগ্যতার কি কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো। আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমির হেসে বলল, তাও অবশ্য দেব না। পরন্ত বিকেলে শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলা এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছিলেন। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন। বললেন, তুমি আইসো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এইসব পারবা না, সুই লাগবো হাতে। কিছু হবে না আম্মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথাও শিলাও? পদ্মজা হেসে বলল, ওই একটু। কেরে? আমরা থাকতে তুমি শিলাও কেরে? তোমার সৎ আম্মায় তো নকশি কাঁথা শিলায়, হে থাকতে তোমার সেলাই করা লাগে কেরে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থা ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না।
তখন উনি, বাসন্তী, পর হয়েও সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি, একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদচার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁটে অল্প হাসি, সে হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়ে সে হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। পদ্মজার নিখুঁত চোখ নাক। ফরিনা তাকিয়ে আছেন। পদ্মজা ডাকল, আম্মা। ফরিনার সম্মিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসল, বলল, করা হয়। প্রেমা প্রান্ত দুজনেই পড়াশোনা করে। পড়ালেখার কত খরচ, আর পূর্ণা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার তো ফরজ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশি কাঁথার টাকার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনি আছেন বলেই আমার মাথার উপরের চাপটা কমেছে। বাসন্তী অনেক ভালা। আমি হেরছে 4 বছরের বড়, মেলা সম্মান করে আমারে। আচ্ছা, আমি তোমারে বাইরে কাম করতে দিছে? এ প্রশ্নে পদচা কপাল চাপড়ে বলল, আর বলবেন না আম্মা, কি যে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছে। কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন, টাকা ঠিকই মাস শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ি খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এই নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল, আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন, উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনে? এরপর 3 দিন পর এসে বলল, চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টার কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানেন আম্মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ে চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাইরে থাকি। আবার জেদ ধরেও বসেছিলাম, এভাবেই সব ঠিক হয়। ইনশাল্লাহ আম্মা, পূর্ণার বিয়েটা ধুমধাম হয়ে যাবে। প্রেমার তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপর বললেন, আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক। আম্মা, রুম্পা ভাবি কি 3 তলায়? হ, আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ ঘুমট করে বললেন, এই ঘরে যাওয়ানোর দরকার নেই। হৃদয় চাবি দিব না, ওরা আর আমার দাম দেয় না, যেমনি ইচ্ছা চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার, যা ইচ্ছা কইয়া দিচ্ছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাউনে লাইগা রিদওয়ান হের আম্মারেও মারছে। পদজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি, মায়ের গায়ে হাত তুলছে? ফরিনার কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মার কই থিকা। এই স্যারার মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই, কেউ কিছু বলেনি? বাকিদের কথা জানি না, তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদতে চমকে তাকালো। ফরিনাও চকিতে চোখ তুলে তাকান।
তিনি মুখ ফসকে বলে ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন, পূর্ণায় গাছে উঠছে, সকালে আসরটা খাইলো, বিকেল উইতেই গেছে, উঠে গেছে, সেইটারে কয়টা মাইট দিও। পদজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না। মৃদু কণ্ঠে বলল, আমি আসছি আম্মা। যাও। পদজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন। পদজা ঘর ছাড়তেই তিনি যেন হাফ ছেড়ে বাঁচলেন। পদজা উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এসব ভাবা যাবে না। হৃদয়ানের কাছ থেকে চাবি নিতে হবে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদয়ানের ঘরের সামনে আসে। দরজায় শব্দ করতেই ওপাশ থেকে হৃদয়ানের কণ্ঠ ভেসে আসে, কে? পদজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করল। হৃদয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে। গাল ভর্তি ঘন দাড়ি, এক দুটো চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদজা সোজাসুজি বলল, রুম্পা ভাবির ঘরে চাবি দিন। হৃদয়ন দরজা ছেড়ে দাঁড়ালো। বলল, এতদিন পর এসেছো, আবার আমার ঘরের সামনে, ভেতরে আসো, বসো, এরপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি? চাবি তো দেব না। কি সমস্যা? হৃদয়ন পদজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদজা এক ঝটকায় হৃদয়নের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ছুটছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। দেবেন না? হৃদয় আড়মোড় ভেঙে আয়েসি ভঙ্গিতে বলল, না। পদজা আর কথা বাড়ল না, চলে গেল। হৃদয় পিছু ডেকেছে, সে শুনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে। সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙ। মদন দরজার সামনে দাঁড়ায়, বলে, হৃদয়ন ভাইয়ের কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন, তালা ভাঙেন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এরা হয় না। আমার উপরে এই ঘরটার ভার দিছে। আপনি সরে দাঁড়ান। পদজার কথাটা বেশ জোরেই বলল। মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকা সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়। বাড়ির সবাইকে গিয়ে বলে পদজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, হৃদয়ান, ফরিনা, আমিনা ছুটে আসে। ততক্ষণে পদজা তালা ভেঙে ফেলেছে। আমির হন্তদন্ত হয়ে এসে প্রশ্ন করল, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেননি। আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল, তাই ভেঙেছি। এইটা অসভ্যতা। তোমারে ভালো ভাবছিলাম। সেরি মানুষের এত তেজ, অবাধ্যতা ভালা না। পদজা এক নজর খলিককে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পার ঘরের মাঝে মেঝেতে উপড়ে হয়ে পড়ে আছে। লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে? যেন চুল না, ময়লার ঝাড়ু। পদজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে। রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছো ভাবি?
রুম্পার সারানি, গলায় হাতে পায়ে মারের দাগ। ফরিনা দেখে চমকে যান। রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেলায় মারছে বউডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। ই লাইগা আমরা রে রুম্পার কাছে আইতে দেয় না তোমরা। বউরা তোমার কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরেই দাঁড়িয়ে আছেন। তিনি বরাবর অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমির দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ না। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। আমির, ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানেই নেয়নি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমিরকে বললে কবিরাজকে নিয়ে আসতে। আমির চলে যান। ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল ৩-২ বছর পর রুম্পাকে দেখছেন। কি অবাক কাণ্ড! কখন চুল কাটা হয়েছে জানেন না? পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেন না? রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলা আগের খোঁজ নিত না। পাগল হোনার পর থেকে নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘর দোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজা দিকে তাকিয়ে আছে, যেন পদ্মজার জন্যই অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না। ক্ষুধার চোটে বালি খেয়েছে। ঘরের এক কোণের বালির বস্তা রাখা। পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো। এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খালো, চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নিতে পড়ে। শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমালেই হতো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল 2টি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে। পদ্মজা টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথেই থাকবো। যাও তুমি, আমি এখানেই আছি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠানে চোখে পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লা ছুট খেলছে। পূর্ণার পরনে শাড়ি। মেয়েটা এত দোষী হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 এরকম। আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল, এই বাচ্চারা, আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল,
ডরাইতাছোস? ডরানেরই কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না। আর তুই তো মুটকি, কেমনে পারবি? আমি তোর 4 মাসের বড়। সম্মান দিয়ে কথা ক। মাঝখান থেকে সর, খেলতে দে। দূর, তোর শরীর এখন খেলার সময়, আর তুই খেলতেছিস? সর। এই বোয়াল মাছ, তোমার দলের একটারে বাদ দিয়া আমার এলো। এই মুটকিরে 100টা গোল্লা না দিলে আমি বাপের ব্যাটা না। পূর্ণা হাঁ করে তাকায়। তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে। এই জন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দেবে? কখনোই না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে? পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করে বলল, আরে কালি বেআইন, দেখি কথাও কইতে পারে। পূর্ণা আহত হলো। এক হাত নিজের গাল ছুঁয়ে ভাবল, সে কি কালি ডাকার মতোই কালো? বাঘিনী রূপটার মুহূর্তেই নিভে গেল। তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল রে, সর কইতাছি, খেলতে দে। আমিও খেলাম। এই আন্ডা তুই বাঁধ, তোর বদলে আমি বেআইনের দলের হয়ে গেলাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ালো। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালি বেআই, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাব? পূর্ণা মিনমিনিয়ে বলল, আমি খেলবো না। রানী দূর থেকে বলল, দেখছস মৃদুল্লার, তুই খেলার মাঝে ঢুকছস বললাই পূর্ণা খেলতো না। সব সময় কেন খেলা নষ্ট কইরা দেশ তুই? মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করলো না। সে রসিকতার স্বরেই বলল, আরে বেআইনের শক্তি ফুরাইয়া গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বেআইন খেলবো না। তুই আয়, ছাড়বি রে আফা। রানী আত্মবিশ্বাসের সাথে বলল, আমার দলই জিতবো। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটওয়ালা, তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলে কি হতো? তার আপার মতো কালো রঙের সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা 2 হাত দিয়ে 2 চোখের জল মুছে। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ। শুনশান নীরবতা চারদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখে খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজা কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চোখ এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবেন বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো। দূর, আপনি সব সময় ঘাটতারামি করেন। আপনাকে তো আমি বলেই এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো।
আচ্ছা, যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? পদজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমি চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। হৃদয়ন দোতলায় ঘুরঘুর করছে। ভয় পাবে না, আমি আছি। পদজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো, বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না তো একদম। আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল। আমি তো জানি আমার পদ্মপতি কতটা সাহসী, এজন্য এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটি স্পর্শ, কথার ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধ হয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষকে নিয়ে ভাবার সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে। সকালে উঠে পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরো কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। ফরিনা হেসে বললেন, এইটা আবার কোয়ান লাগে, লইয়া যাও, তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে যাব। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ, আছে তো, ওই যে ওই পাতিলালটায়। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংসের ভুনা নিয়ে নিচে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করলো। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি, মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভাটের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে। পদ্মজা দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত। রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি ধাকাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর। এত গরম খাবার ঘাপস ঘুপস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে। এমন ভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেল। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে, মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসল। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকায় নিয়ে যাব, যাবে? রুম্পা এক ছটকায় হাত সরিয়ে দিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ তুই আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই। বাইর হ কইতাছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানলা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারে শীত বোধ হয় মানুষ মরার জন্য এসেছে, এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ঠান্ডায় তার গায়ে কাঁটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি।
ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতেই চায়। পদজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা এবার ঘাড় ঘুরিয়ে পদজাকে দেখল। এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখ ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদজার কপালে এসে পড়ে। পদজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পার পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদজার আহত স্থানে হাত রাখে। উৎকণ্ঠিত হয়ে বলেন, আমি তোমার ইচ্ছা কইরা দুঃখ দেই নাই বোন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদজা দুই চোখ মিলে তাকায়। রুম্পা পদজার কপালে ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম, কোমল। পদজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেল। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকার খালে ঢুকে। নৌকা চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আসে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালে ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে। গতকাল রাতের খাওয়ার সময় মৃদুল কম হলে 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথা বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদজাও রাতে তার সাথে থাকেনি। পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলবে? আবার তার আপাও তার সময় দিল না। শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সে ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালি বেআইন। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বেআইন গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে ব্যাঠা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে দল নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেআইন কি, কানে শুনেন না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভেতরে ঢুকে গেছে? ও কালি বেআইন, বেআইন। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলেও শিক্ষা দেয়নি যারে তারে যা ইচ্ছে ডাকা উচিত না। অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে। আমি আপনার বেআইনও না, আমার ধুলা ভাইয়ের আপন ভাইও না আপনি। কোথাকার কে আপনি? এই ফর্সা চামড়ার দেমাক দেখান? আরেকবার আমারে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করে পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমান নিয়ে থমথম করা একটা মুখ। মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলছে? তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সব কটি মেয়ে পাগল, আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকা ধাক্কা খেলো। ফলে নিমিষেই দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আইয়াম কেমনে? বইটাও ফালাইয়া দিস। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট্ট বাচ্চাটা সাঁতরে পাড়ে আসবে কিভাবে? মৃদুল রাগ এক পাশে রেখে বরফের মধ্যে ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্নই করে যাচ্ছে। সে ভীষণ অস্থির। এক জোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল।
যেন এই পায়ের শব্দগুলো সে চিনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে পড়ে। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা স্বরে দ্রুত বলল, ইহান থেকে সইল্লা যাও বইন, লাগাইও না, ওরা পিশাচের মতো সিররা খাইয়া ফেলবো। ওদের দয়া মায়া নাই, তুমি অনেক ভালা, তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি হেনে থাইকো না, তুমি এবারে কি ওর লগে যোগাযোগ রাখো না। ওরা কি করছে ভাবি? অনুরোধ করছি, আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছল ছল চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলছে, পিছনে উত্তরে রক্ত। বড় মুহূর্তেই দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থাইক্কা বাইর হও, অনেক অবাধ্যতা দেখাইছো আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে উঠে, গাঢ় লাল। সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথেই থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাওন? রুম্পা ভাবি পদ্মজা কথা শেষ করতে পারলো না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বলল, বাড়াইয়া যাও বউ। পদ্মজা নাছোড়বান্দা হয়ে বলল, যাব না আমি, রুম্পা ভাবির সাথেই থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথা মাটির পড়ার আগেই খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।